আজকে তোমাদের বাস্তব সংখ্যার দ্বিতীয় ক্লাসটা হবে। তো দ্বিতীয় ক্লাস শুরুর আগে ভাইয়া তোমাদেরকে একটা ব্যাপার ক্লিয়ার করে দিই একটু, যে আমরা আগের দিন অনেকগুলা সংজ্ঞা পড়াইছি। ওই সংজ্ঞার মধ্যে একটা ছিল হচ্ছে স্বাভাবিক সংখ্যা নিয়ে। তো আমাদের স্বাভাবিক সংখ্যার সংজ্ঞাটা কি ছিল খেয়াল করো, যে শূন্য সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি। অর্থাৎ শূন্য থাকবে এবং সব ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে আমরা কি বলি, স্বাভাবিক সংখ্যা শূন্য সহ। এখন এই জিনিসটা নিয়ে দুইটা মতবাদ আছে। তো আমাদের আধুনিক যে মতবাদটা ভাইয়া তোমাদেরকে ওইটাই লিখে দিছি, যে ভাইয়া ভাবছি যে হয়তো আধুনিকটাই তোমাদের সবচেয়ে গ্রহণযোগ্য হবে। তো কিন্তু তোমাদের বইয়ে প্রাচীন যে মতবাদটা আছে ওইটাই ফলো করা হয়েছে। তো প্রাচীন মতবাদটা কি? প্রাচীন মতবাদটা হচ্ছে যে শূন্য ব্যতীত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে হচ্ছে স্বাভাবিক সংখ্যা বলে। এই ধারণাটা 1900 সাল পর্যন্ত হচ্ছে তোমার স্টেবল ছিল। 1900 সালের পর থেকে আমরা স্বাভাবিক সংখ্যাকে হচ্ছে শূন্য সহ হিসাব করি। তো কিন্তু তোমাদের বইয়ে ভাইয়া দেখলাম যে শূন্যটাকে হিসাব করে নাই। সো বইতে যেহেতু শূন্যটাকে হিসাব করে নাই, অর্থাৎ বই তোমাদেরকে প্রাচীন ধারণাটাই নিছে, যার কারণে আমরা প্রাচীন টাকেই নিতে হবে। তো তোমরা খেয়াল করো ভাইয়া, তোমাদের সুবিধার জন্য মতবাদটা একটু দেখায় দিচ্ছি। দেখো কি বলা হচ্ছে, যে স্বাভাবিক সংখ্যার সংখ্যা নিয়ে মতবাদ রয়েছে। শূন্য স্বাভাবিক সংখ্যার সেটে থাকবে কি থাকবে না তা নিয়ে মতভেদ। কেউ কেউ বলছেন যে 1 2 3 4 5 অর্থাৎ ধনাত্মক সংখ্যার সেট হলো স্বাভাবিক সংখ্যা। তুমি একটু খেয়াল করো তো, আমরা এখানে কিন্তু শূন্যটাকে প্রথম ক্ষেত্রে কাউন্ট করে নেই। এটি প্রাচীন কাল থেকে প্রচলিত সংখ্যা। খেয়াল করো, এটা হচ্ছে পুরাতন সংখ্যা, অর্থাৎ আমাদের প্রাচীন কালে এটা ছিল। আবার কেউ কেউ শূন্যকে অন্তর্ভুক্ত করে, দেখো তো আমরা যেটা আধুনিক, যেটা দেখো আমরা এই যে দেখো যে শূন্য 1 2 3 4 অর্থাৎ এই সংখ্যাগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি। 19 শতাব্দীর পরে এটা হচ্ছে জনপ্রিয়তা পায়। অর্থাৎ আধুনিক মতবাদটা হচ্ছে শূন্য 1 2 3 4 অর্থাৎ শূন্য সহ যে সংখ্যাগুলো থাকবে এরা হচ্ছে স্বাভাবিক সংখ্যা হবে। তো খেয়াল করো, আমরা যে জিনিসটা দেখলাম যে আমরা শূন্য সহ কাউন্ট করলে আমরা, এটা হচ্ছে আধুনিক মতবাদ। আর প্রাচীন মতবাদটা হচ্ছে শূন্য ছাড়া যদি আমরা কাউন্ট করি তাহলে হচ্ছে প্রাচীন মতবাদটা। কিন্তু আমাদের বইয়ে যেহেতু শূন্য ছাড়া নিছে, সো তোমরা শূন্য ছাড়াটাই নাও। তো এইখানে তোমরা একটু এটাকে একটু করে দাও, যে শূন্য ব্যতীত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলবো। কারণ কি, যেহেতু আমাদের বইয়ে শূন্যটাকে কাউন্ট করে নাই। সো তোমরা মাথায় রাখবা যে আধুনিক মতবাদ হচ্ছে শূন্য সহ, আর প্রাচীন মতবাদটা হচ্ছে শূন্য ব্যতীত ধনাত্মক সংখ্যাগুলা। বইয়ে যেহেতু প্রাচীন মতবাদটা নিছে, সো তোমরা এটা একটু কারেকশন করে নাও, আমরা প্রাচীন মতবাদটাই নিই। এরপর আসো আমরা আজকের ক্লাসটা যদি শুরু করি। আজকের ক্লাসে ভাইয়া তোমাদেরকে আগের দিন মূলদ এবং অমূলদ বের করার জন্য ভাইয়া কিছু টেকনিক লিখে দিছি। এখানে দেখো ভাইয়া হচ্ছে 8টা এমসিকিউ তোমাদের টেস্ট পেপার থেকে লিখছি, বিভিন্ন সালে আসছে। তো এইখানে ভাইয়া লিখতে যেয়ে দেখলাম যে এখান থেকে অগণিত এমসিকিউ আসছে, যে কোনটা মূলদ কোনটা অমূলদ এটা বের করার। তো ভাইয়া এখানে 8টা তোমাদেরকে লিখে জাস্ট দেখায় দিচ্ছে এগুলা কিভাবে বের করবা। তোমরা অবশ্যই খাতায় এগুলা লিখবা এবং প্রত্যেকটার নিচে কেন কোনটা অ্যান্সার হচ্ছে এটা লিখবা। তো আসো আমরা প্রথমে 1 নাম্বার যে এমসিকিউটা আছে, দেখো আমরা যদি 1 নাম্বার এমসিকিউটাতে আসি, দেখো এটা আসছে ঢাকা বোর্ড 2017। তো বলা হচ্ছে নিচের কোনটি মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যার জন্য তুমি খেয়াল করো তো, আমরা √3 √5 √2 আমরা এইগুলাকে কি সংখ্যা জানি? মূলদ সংখ্যা। অর্থাৎ আমরা আগের দিন লিখে দিছি যে কোনো অপূর্ণ বর্গ সংখ্যার রুট হচ্ছে কি সংখ্যা? অমূলদ সংখ্যা। তার মানে এগুলা তো অমূলদ সংখ্যা। তাহলে তুমি খেয়াল করো, এটা একটা অমূলদ সংখ্যা, এটা একটা অমূলদ সংখ্যা। খেয়াল করো তো, √3 একটা অমূলদ সংখ্যা, √2 একটা অমূলদ সংখ্যা। তাহলে এদের ভাগফল কি হবে বলো তো? অমূলদ সংখ্যা হবে। এখন খেয়াল করো তো, এই সংখ্যাটা মূলদ হবে নাকি অমূলদ হবে, এটা যদি আমরা একটু বের করি। খেয়াল করো তো, আমরা যদি তুমি এই জিনিসগুলো ক্যালকুলেটরে হেল্প নিবা, তাহলে ক্যালকুলেটরে দেখো আমাদের √12 ভাগ হচ্ছে √3। তুমি যদি এটাকে ভাগ করো, দেখো এটার মান আসতেছে 2। অর্থাৎ ভাইয়া এটা সলভটা দেখাচ্ছি, যে √12 ডিভাইডেড বাই √3, এটাকে ক্যালকুলেটরে ভাগ করলে আসে হচ্ছে 2। বলো তো 2 কি সংখ্যা? মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা? আমরা জানি সকল পূর্ণ সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে গ। এরপরে খেয়াল করো, নিচের কোনটি মূলদ সংখ্যা, এখানেও তোমাকে জিজ্ঞেস করছে। তাহলে বলো তো √11 এটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা। √6/3, তাহলে আমরা এটা একটু চেক করি, এটা মানে কত আসে। খেয়াল করো তো, √6 ভাগ হচ্ছে 3, দেখো এটার মান আসে হচ্ছে 0.8, অর্থাৎ দশমিকের পরে অনেকগুলা সংখ্যা আসে। সো এটা মূলদ সংখ্যা নয়।
তারপরে √8/√7 এটাও একটা অমূলদ সংখ্যা। তো আসো আমরা এই সংখ্যাটা কি, আমরা যদি এটাকে একটু খেয়াল করো তাহলে তুমি ক্যালকুলেটরের হেল্প নাও, তাহলে √27 ভাগ হচ্ছে √48, এটাকে ভাগ করলে আসতেছে হচ্ছে 0.75। এখন খেয়াল করো তো 0.75 দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক, জাস্ট দুইটা অঙ্ক আছে, তাহলে আমরা জানি দশমিকের পরে যদি নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকে তাহলে তাকে আমরা কি সংখ্যা বলি, মূলদ সংখ্যা বলি। তাহলে এই ক্ষেত্রেও তোমার অ্যান্সার হবে হচ্ছে ঘ নাম্বারটা অ্যান্সার হবে। এরপরে খেয়াল করো 3 নাম্বার, নিচের কোনটি মূলদ সংখ্যা, এটা আসছে আমাদের কুমিল্লা বোর্ড 2017-তে। তো আমরা একটা একটা করে চেক করি। ফার্স্টে আসো আমরা এটাকে একটু চেক করি, এটা কত হয়, তোমার দেওয়া আছে হচ্ছে √729, ক্যালকুলেটরে এটা করলে আসতেছে 27। খেয়াল করো তো তোমার আরগুলা করাও লাগতেছে না, কারণ কি আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা, তাহলে এটা হচ্ছে মূলদ সংখ্যা। তো ভাই তোমার বোঝার জন্য অন্যগুলো যদি দেখা বলতো √11 আমরা জানি যে এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা, √7 অমূলদ সংখ্যা, তাহলে √7/3ও একটা কি সংখ্যা, অমূলদ সংখ্যা। এরপরে তুমি খেয়াল করো তো দেখো এখানে দশমিক সংখ্যা আছে কিন্তু ডট 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 দিয়ে দিছে, আমরা জানি অনির্দিষ্ট দশমিক যদি হয় সেটা কি সংখ্যা, অমূলদ সংখ্যা। সো এগুলো সবগুলাই কি সংখ্যা, অমূলদ সংখ্যা। এরপর 4 নম্বর খেয়াল করো, বলা হচ্ছে এটা আসছে আমাদের চট্টগ্রাম বোর্ড 2017, নিচের কোনটি মূলদ সংখ্যা। তো আমরা একটা একটা করে ভাগ করে দেখো ক্যালকুলেটরের হেল্প নিয়ে। প্রথমে আসো √12/3, তাহলে √12/3 এটা করলে আসে আমাদের দশমিকের পরে অনেকগুলো অঙ্ক আছে, তো এটা হচ্ছে অমূলদ সংখ্যা। তারপর √8/2, তাহলে √8/2 এটাও দশমিকের পরে অনেকগুলো সংখ্যা আছে, তার মানে এটাও অমূলদ সংখ্যা। তারপরে এটা আসো 5/5, 5 ভাগ হচ্ছে √5, এটাও দশমিকের পরে অনেকগুলা সংখ্যা আছে, সো এটাও অমূলদ সংখ্যা। তাহলে আসো আমাদের লাস্টের যেটা আছে এটাকে যদি আমরা একটু দেখি, দেখা আছে হচ্ছে √81 ভাগ হচ্ছে √2, এটাকে ভাগ করলে আসতেছে হচ্ছে আমাদের তুমি একটু খেয়াল করো, আমরা যদি এটা ভাগ করো, খেয়াল করো আমরা ভাই এটা একটু প্রশ্ন ভুল দেখছি, এটা 81 না, এটা হচ্ছে 18/√2, এটা হচ্ছে 18/√2। তো আমরা এটাও ক্যালকুলেটরের হেল্প নাও, খেয়াল করো, তাহলে আমাদের √18 ভাগ হচ্ছে √2, এটাকে ভাগ করলে আসতেছে 3। তাহলে বলো তো এটা একটা পূর্ণ সংখ্যা, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে মূলদ সংখ্যা। তো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। এরপর আসুন নিচের কোনটি মূলদ সংখ্যা, আমরা এটা যদি একটু চেক করি তাহলে তুমি খেয়াল করো, প্রথমে তো আমরা এটা থেকে দেখেই চিনতেছি এটা অমূলদ সংখ্যা। এখন এটা যে তারপরে এটাও অমূলদ সংখ্যা, এখন খেয়াল করো এই দুইটা অমূলদ, তাহলে আমাদের এই দুইটা থেকে কোনটা মূলদ হবে এই জিনিসটা আমরা একটু চেক করব। তাহলে ক্যালকুলেটরে এটা কিভাবে লিখবা ভাই একটু দেখায় দিচ্ছি। দেখো তোমাদের এই যে এই বাটনটা আছে, দেখো এই বাটনটা হচ্ছে শিফট। তোমাদের যাদের এই ক্যালকুলেটর আর যাদের সাদা ক্যালকুলেটর দুইজনেরই সেম ব্যবহার ভাই দেখায় দিচ্ছি। তাহলে তুমি খেয়াল করো এইখানে যে চিহ্নটা আছে দেখো, এটাকে আমরা বলি হচ্ছে কিউব রুট, এটাকে আমরা বলি হচ্ছে কিউব রুট। তো তোমার ক্যালকুলেটরে এই জিনিসটা আছে, তুমি একটু খেয়াল করো। তো আমরা শিফট বাটনটা প্রথমে চাপ দিবা, দেওয়ার পরে তোমার এই যে রুট বাটনটা আছে, তুমি যদি রুট বাটনটা চাপ দাও, দেখো রুট বাটনের উপরে তোমার কিউব রুট লেখা আছে। তাহলে খেয়াল করো এটা লিখতে হবে কিভাবে, শিফট লিখে তোমার এখানে যে রুট বাটনটা আছে এটা চাপ দিবা, চাপ দিলেই তোমার ক্যালকুলেটরে কিউব রুট আসবে। তাহলে তুমি সমান সমান এরপরে 8 লেখো, লিখে সমান সমান চাপ দাও, দেখো এটার মান আসে কত, 2। অর্থাৎ কিউব রুট অফ 8 এটাকে যদি আমরা ভাঙাই তাহলে এটা আসে 2। তাহলে ভাই এটা কিভাবে লিখতেছি, যেহেতু সাদা ক্যালকুলেটরটা না ভাই লিখে দিচ্ছি SHIFT শিফট, তারপরে তোমরা হচ্ছে রুট বাটনটা দিবা, দেওয়ার পরে আমরা এই জিনিসটা দিলে এটার মান আসবে হচ্ছে তোমার √2। তাহলে বলো তো √2 এটাকে করলে আমরা 2 পাচ্ছি, বলো তো 2 একটা পূর্ণ সংখ্যা, তাহলে এইখানেও অ্যান্সার হচ্ছে খ, তার মানে এটা হচ্ছে অবশ্যই মূলদ সংখ্যা। তারপর তুমি খেয়াল করতো 7/12 কোন ধরনের সংখ্যা, বলো তো আমরা জানি ভগ্নাংশ যে সংখ্যাগুলো অর্থাৎ যাদেরকে p/q আকারে প্রকাশ করা যায় তাদেরকে আমরা কি সংখ্যা বলি, মূলদ সংখ্যা। তাহলে বলো তো 7/12 এটা কি সংখ্যা, এটা হচ্ছে মূলদ সংখ্যা। এরপরে আসো আমাদেরকে জিজ্ঞেস করছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। খেয়াল করো আমরা এতক্ষণ মূলদ সংখ্যা দেখতেছিলাম, তো এখন জিজ্ঞেস করতেছে কোনটি অমূলদ সংখ্যা। তাহলে আসো আমরা একটা একটা করে আসে, বলো তো তোমার 0.4, বলতো দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে, তাহলে এটা মূলদ নাকি অমূলদ, তাহলে এটা অবশ্যই মূলদ। তারপরে খেয়াল করো তো তোমার √9, তুমি ক্যালকুলেটরে যদি চাপ দাও এটার মান আসবে হচ্ছে 3, তাহলে √9 মানে 3 একটা পূর্ণ সংখ্যা, তার মানে √9ও একটা কি সংখ্যা, মূলদ সংখ্যা। তারপর হচ্ছে তোমার আছে √8, এটা একটু ভাই পরে আসতেছি, তুমি আগে এটাতে আসো।
দেখো তো √27 ডিভাইডেড বাই হচ্ছে 28, এই জিনিসটা আমরা যদি একটু খেয়াল করো তাহলে এটা কত আসে। তো খেয়াল করো, আমরা যদি এটাকে একটু চেক করো কত আছে, √27 বাই √48, ভাইয়া ভুলা 28 লিখছিলাম, এটা 48 হবে। তো খেয়াল করো √27 ভাগ হচ্ছে √48, এটাকে ভাঙাইলে আসে হচ্ছে 0.75। খেয়াল করো তো, তাহলে এই ক্ষেত্রেও তোমার দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে, তাহলে এটাও মূলদ, তাহলে তোমার এইটা মূলদ, এটা মূলদ, এইটাও মূলদ, তার মানে তোমার আর একটা অপশনই আছে গ, এটা হচ্ছে অমূলদ। এখন আসো যে √8 এটা যে অমূলদ সংখ্যা, এটা আমরা কিভাবে বুঝবো? তুমি ক্যালকুলেটরে √8 লেখো, লিখলেই দেখো দশমিকের পরে অনেকগুলো অঙ্ক আসে। সো আমাদের ক্যালকুলেটরে যেহেতু জায়গাটা অনেক কম, এই কারণে আমরা স্ক্রিন পুরাটাই ভরে আসছে। এই কথার মানে হচ্ছে দশমিকের পরে অগণিত সংখ্যক অঙ্ক আছে। সো √8 একটা অমূলদ সংখ্যা, বা তোমাকে চাইলে ভাই এভাবে ভেঙেও দেখাইতে পারি। খেয়াল করো তো √8 এটাকে ভাইয়া লিখতে পারি হচ্ছে 4 × 2, তাহলে এটাকে লিখতে পারি হচ্ছে √4 × হচ্ছে √2, তাহলে √4 এটাকে করলে পাবো হচ্ছে 2√2। বলতো √2 একটা অমূলদ সংখ্যা, তাহলে 2√2 একটা কি হবে? অমূলদ সংখ্যা। সো নিচে যেটা আছে খেয়াল করো, আমরা যদি এটাকে ভাঙাও যে √4 এটাকে করলে আসবে হচ্ছে 2, √16 এটাকে ভাঙাইলে আসবে হচ্ছে 4, √25 এটাকে ভাঙাইলে আসবে হচ্ছে 5। তার মানে এই সবগুলোই হচ্ছে মূলদ সংখ্যা। তোমাকে জিজ্ঞেস করছো অমূলদ সংখ্যা, তার মানে √10 হচ্ছে একটা অমূলদ সংখ্যা। সো এই জিনিসগুলা তোমরা হচ্ছে ক্যালকুলেটরে হেল্প নিয়ে করবা, যে অপশনগুলোতে যেটা দেওয়া আছে ওইটাকে ক্যালকুলেটরে লিখবা। লেখার পরে যদি দেখো যে দশমিকের পরে 2 ঘর বা 3 ঘর বা 4 ঘর, অর্থাৎ 2-3 ঘরের মধ্যে দশমিকের পরে নির্দিষ্ট থাকে, তাহলে সেটা হবে মূলদ। আর দশমিকের পরে যদি দেখো যে পুরো স্ক্রিন ভরে নাম্বার চলে আসতেছে, তাহলে সেই সংখ্যাটা হবে অমূলদ। তো ভাইয়ের রিকোয়েস্ট থাকবে, এই যে কয়টা ভাইয়া করায় দিছি, কারণ এখান থেকে এই প্রশ্নটা প্রায় সময় আসে, সো তোমরা এই 8টা খাতা সুন্দর করে লিখে রাখবা, এবং কেন কোনটা তোমার মূলদ হয় নাই বা কেন কোনটা অমূলদ হয়েছে এই জিনিসগুলা ব্যাখ্যাগুলা লিখে রাখবা। তো দেখো আমরা এবার এই অধ্যায়ের কিছু ম্যাথ, তোমাদের বইয়ের উদাহরণ 1 থেকে শুরু করে এই অধ্যায়ের কিছু ম্যাথ। তো ফার্স্টে উদাহরণ একটা, প্রশ্নটা তোমরা একটু বইয়ে পড়ো। কি বলা হচ্ছে? √3 এবং 4 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তো এই নিয়মে তোমাদের বইয়ের অনুশীলনী 10 নাম্বার যে ম্যাথ আছে, এটাও সেম। খেয়াল করো ক এবং খ দুইটা ম্যাথ আছে, আমরা আজকে এই ম্যাথগুলো প্রথমে দেখি। তো এই দুইটা ম্যাথ করার আগে আমরা একটা জিনিস আগে একটু বুঝতে হবে, যে তোমাকে বলছে √3 এবং 4 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। এখন বলো তো √3 এবং 4 এর মধ্যে কি শুধুমাত্র দুইটা অমূলদ সংখ্যা আছে কিনা? এই কথার অ্যান্সার হচ্ছে অবশ্যই না। তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো দুইটা সংখ্যা চুজ করো, ওই দুইটা সংখ্যার মধ্যে অগণিত মূলদ এবং অমূলদ সংখ্যা আছে, অর্থাৎ লাখে লাখে মূলদ এবং অমূলদ সংখ্যা আছে। তাহলে তুমি খেয়াল করো তো, তোমাকে বের করতে বলছে দুইটা, এখন কোন দুইটা বের করবা? সো এটা বের করার কোনো প্রসেস নাই, এটা হচ্ছে তুমি ইচ্ছা মতো যে কোনো দুইটা বের করলে হয়। যেহেতু এখানে লাখ লাখ মূলদ অমূলদ সংখ্যা আছে, এর থেকে তুমি দুইটা বের করলেই হয়। তো এই টাইপের ম্যাথগুলো আমাদের সাধারণত আসে না, তারপর আসলে কিভাবে সলভ করবো একেবারে সহজ একভাবে ভাই একটু দেখাই দিচ্ছি। তো ফার্স্টে আসো আমরা উদাহরণ একটা, তার আগে ভাইয়া তুমি একটু তোমাদের বইয়ে উদাহরণ 1 এর নিচে একটু খেয়াল করো, নিচে দিয়ে দেখো লেখা আছে সলিউশনটার নিচে যে √2 এবং 4 এর মাঝখানে অসংখ্য মূলদ এবং অমূলদ সংখ্যা আছে। সো তুমি তোমার ইচ্ছা মতো দুইটা বের করবা, তোমার বন্ধু আরো দুইটা বের করবে, অর্থাৎ তার সাথে তোমার রেজাল্ট নাও মিলতে পারে, বাট দুইজনেরটাই কি হবে? কারেক্ট হবে। কারণ কি এখানে লাখ লাখ মূলদ অমূলদ সংখ্যা আছে, এখান থেকে তুমি দুইটা বের করলেই হবে, আর তোমার বন্ধুও দুইটা বের করলেই হবে। সো এবার আসো আমরা যদি সলিউশনটায় যাই, আমরা এখানে ছোট্ট একটা টেকনিক ফলো করব। যে দুইটা সংখ্যা দেওয়া আছে তুমি খেয়াল করো তো, আমরা ফার্স্টে দেখো যে সংখ্যাটা দেওয়া আছে আমাদের, এটা হচ্ছে আমাদের √3 আর এটা হচ্ছে 4। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে এই দুইটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যাকে এবং বড় সংখ্যাকে এটা বের করে নেওয়া। তো √3 মানে কত, এই জিনিসটা আমরা একটু ক্যালকুলেটর থেকে বের করে নিচ্ছি। এটা মানে হচ্ছে তোমার 1.7328। তারপরে ভাই আর লিখলাম না, ডট ডট দিয়ে দিলাম, এখানে অনেকগুলো নাম্বার আছে। তো তোমার স্ক্রিনে যেহেতু অনেকগুলো নাম্বার আছে, এটা হচ্ছে আমরা অমূলদ সংখ্যা একটা। তাহলে তুমি খেয়াল করো তো √3 এবং 4 এই দুইটার মধ্যে বলতে এটা হচ্ছে 1.73, এটা হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে তোমার ছোট আর এটা হচ্ছে তোমার বড়। তাহলে ভাইয়া একই সাথে আমরা এই ম্যাথটাতেও খেয়াল করো, এই ম্যাথটা আছে 0.31, এটা আছে 0.12। সো আমরা এটা দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে ছোট আর এটা হচ্ছে বড়।
তো আসো ভাইয়া আমরা এটা পরে যাচ্ছি, আমরা এই দুইটা একসাথে যদি দেখি তো আমরা টেকনিকটা একটু খেয়াল করো, যে আমরা যদি প্রথমে উদাহরণ 1 এ যাই সলিউশনটায়, যে উদাহরণ 1। তো তুমি খেয়াল করো আমাদের ফার্স্টের কাজ হচ্ছে যে তোমার সংখ্যাগুলো দেখে যদি মান বোঝা যায় তাহলে তো গেল, যদি মান বোঝা না যায় যেমন √3 দেখে তুমি মানটা বুঝতে পারতেছো না, যেমন √2 1/√2 এই জিনিসগুলো যদি থাকে তুমি, বা ভগ্নাংশ কোনো সংখ্যা থাকে, তোমার ফার্স্ট কাজ হচ্ছে ওইটাকে আগে ভাঙায় নিবা ক্যালকুলেটরের হেল্প নিয়ে। তাহলে এখানে √3 সমান সমান আমরা এই যে ক্যালকুলেটর ভাঙাইছি কত আসছে দেখো তো 1.7328 ... এখন তুমি খেয়াল করো ভাই এখানে টেকনিকটা লিখে দিচ্ছি এগুলা করার জন্য। টেকনিক, আমরা ইচ্ছা মতো দুটি অমূলদ বা মূলদ সংখ্যা লিখব, কিন্তু সংখ্যাটি ছোট সংখ্যা হতে বড় হবে, ছোট সংখ্যা হতে বড় হবে এবং বড় সংখ্যা হতে ছোট হবে, সংখ্যা হতে ছোট হবে। সো এই টেকনিকটা একটু তোমরা লিখে রাখো, তাহলে হচ্ছে আমরা এই অঙ্কগুলা করতে তোমার সুবিধা হবে। কি বলছি, আমরা ইচ্ছা মতো, খেয়াল করো এই লাইনটা একটু দেখো, এই লাইনটা যে ইচ্ছা মতো, কারণ কি খেয়াল করো তো এখানে তো লাখ লাখ মূলদ অমূলদ সংখ্যা আছে, যার কারণে তুমি ইচ্ছা মতো দুইটা নিলেই হবে। তাহলে আমরা ইচ্ছা মতো দুটি অমূলদ বললে অমূলদ, মূলদ বললে মূলদ সংখ্যা লিখবো, কিন্তু লেখার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, সংখ্যাটা ছোট সংখ্যাটা হতে বড় হতে হবে আর বড় সংখ্যাটা হতে কি হতে হবে, ছোট হতে হবে। তাহলে আসো আমরা যে ধরি দুটি অমূলদ সংখ্যা, কারণ কি আমাদেরকে অমূলদ বের করতে বলছে, খেয়াল করো যে দুটি অমূলদ সংখ্যা, খেয়াল করো তো আমরা বলছি কি আমাদের ইচ্ছা মতো তুমি নিলেই হবে। তাহলে দুটি অমূলদ সংখ্যা, খেয়াল করো কত লিখতে পারি আমরা, দেখো কি বলা হচ্ছে ছোট সংখ্যা হতে বড় হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটা ছিল আমাদের ছোট, আর বড় সংখ্যাটা কে ছিল, বড় সংখ্যা ছিল হচ্ছে 4। তাহলে ছোটটা থেকে বড় তুমি তোমার ইচ্ছা মতো একটা সংখ্যা চুজ করে নাও। তাহলে মনে করলো আমরা আমাদের এটা থেকে বড় একটা সংখ্যা চুজ করে নিলাম, মনে করো 2.8697 তুমি এখন খেয়াল করো যে ভাই এই সংখ্যাগুলো কোথায় পাইছি, আমরা ইচ্ছা মতো তুমি যা ইচ্ছা তা এখানে লিখতে পারো। তাহলে আমরা এখানে একটা সংখ্যা চুজ করলাম, এবং আরেকটা সংখ্যা মনে করলাম আমরা এটা থেকে বড়, তাহলে আমরা মনে করো 3.96258 ... তাহলে খেয়াল করো আমরা যে দুইটা সংখ্যা চুজ করছি, আমরা দুইটা মূলদ সংখ্যা চুজ করছি। যে ভাই এগুলো মূলদ আমরা কিভাবে বুঝলাম, মূলদ অমূলদ চিনার জন্য আমরা আগের দিন লিখে দিছি, দেখো এখানে দশমিকের পর অনির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে, সো এগুলা কি সংখ্যা, অমূলদ সংখ্যা। তাহলে দেখো ভাই আরেকবার রিপিট করতেছি, এইখানে যে দুইটা আমরা সংখ্যা নিছি, সংখ্যা দুইটা আমরা ইচ্ছা মতো নিবা। সো তোমার বন্ধু চাইলে এখানে অন্য রকমের একটা সংখ্যা চুজ করতে পারে। সো পরীক্ষা আসলে বন্ধুর সাথে অ্যান্সার মিলে যদি দেখো যে এই দুইটার অ্যান্সার মিলে নাই, ঘাবড়ানোর কিছু নাই, কারণ তুমি একটা অঙ্ক অ্যান্সার চুজ করছো, তোমার বন্ধু আরেকটা সংখ্যা চুজ করতে পারে। আচ্ছা এরপরে আসো, তারপরে হচ্ছে যেহেতু এখন এখানে ছোট সংখ্যাটা লিখবা, ছোট সংখ্যাটা কত আছে খেয়াল করো আমাদের √3, তাহলে হচ্ছে √3, তারপর তুমি যে সংখ্যাটা চুজ করছো 86973 ... আর এখানে হচ্ছে বড় সংখ্যাটা লিখবা, সব সময় একই প্রসেস, তাহলে বড়। আবার এখানে আমরা লিখলাম হচ্ছে √3, তারপর আরেকটা সংখ্যা আমরা নিছি 3.96258 ... এখন এখানে কিছু চিহ্ন ইউজ করতে হবে। খেয়াল করো তো ভাইয়া আগের ক্লাসে গ্রেটার দেন চিহ্নটার ব্যাপারে একটু আলোচনা করছিলাম, যে এই চিহ্নটা হচ্ছে আমাদের হাতের এই চিহ্নটার মতো। খেয়াল করতো এই হা করা সাইডটা যার দিকে থাকবে ওইটাকে আমরা বলি বড়, আর কনুইয়ের মতো এই চিহ্নটা যার দিকে থাকে তাকে আমরা বলি হচ্ছে ছোট। তাহলে খেয়াল করো তো এই সংখ্যাটা থেকে 4 অবশ্যই বড়, তাহলে আমাদের এইখানে হা করা চিহ্নটা থাকবে হচ্ছে 4 এর দিকে। আবার
√3 এর থেকে এই সংখ্যাটা বড়, তাহলে আমাদের এখানে হা করা চিহ্নটা থাকবে হচ্ছে এইদিকে। ঠিক একইভাবে এই সংখ্যাটা থেকে 4 বড়, তাহলে আমাদের এখানে হা করা চিহ্ন থাকবে 4 এর দিকে। √3 থেকে এটা বড় এইখান থেকে। এখন তুমি প্রশ্ন আসো, তোমাকে কি বলছে? √3 এবং 4 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা। আমরা দেখতে পাচ্ছি এই দুইটা সংখ্যা দুইটাই √3 এবং 4 এর মধ্যেই আছে। সো আমরা লিখতে পারি, সুতরাং নির্ণেয় অমূলদ সংখ্যা দ্বয়, অমূলদ সংখ্যা দ্বয়, দেখো কত কত আমরা পাইলাম। একটা হচ্ছে 2.86973 ডট 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 এবং আরেকটা হচ্ছে 3.96258 ডট ডট ডট। সো এই অঙ্কগুলো একেবারেই সহজ, পরীক্ষায় যে কোনো কিছু আসে তুমি এই প্রসেসে করলেই অঙ্কটা মিলে যাবে। তা আসো ভাইয়া, এবার তোমার অনুশীলনী 10 এর ক নাম্বার যে ম্যাথটা আছে, আমরা যদি এই ম্যাথটাতে আসো, তো খেয়াল করো আমাদের 10 এর ক, 10 এর ক। তো তোমাদেরকে দেখো বলা হচ্ছে 0.31 এবং 0.21 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। সো এখন আমরা সেম আগের প্রসেসে ফলো করব। তা আমরা খেয়াল করো, এই ক্ষেত্রে আমাদেরকে ক্যালকুলেটরে ভাঙানোর দরকার নাই, কারণ কি আমরা সংখ্যা দুটো ভাঙানোই আছে। তাহলে আমরা মনে করি দুটি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, খেয়াল করো আমরা দুটি অমূলদ সংখ্যা, আমাদেরকে কি করতে হবে? আমরা ছোট মানটা একটু লিখে রাখি। এখানে ছোট মান হচ্ছে 0.21, এটা হচ্ছে ছোট, আর আরেকটা হচ্ছে 0.31, এটা হচ্ছে বড়। তো খেয়াল করো আমাদের টেকনিকটা কি ছিল? সংখ্যাটি ইচ্ছা মতো আমরা সংখ্যা নিব, কিন্তু সংখ্যাটা ছোট মান থেকে কি হবে? বড় হবে। তাহলে হচ্ছে দুটি অমূলদ সংখ্যা, একটা হচ্ছে আমরা মনে করলাম এটা থেকে বড়, তুমি ইচ্ছা মতো একটা সংখ্যা চুজ করো। তাহলে আমরা 0.2536 ডট ডট ডট। খেয়াল করো তো, আমরা ছোটটা থেকে বড় হয়েছে, সংখ্যাটা আবার বড়টা থেকেও ছোট আছে। আবার এবং আরেকটা সংখ্যা আমরা চুজ করি, এবং আরেকটা সংখ্যা হচ্ছে 0. মনে করো হচ্ছে 28088, আরেকটা সংখ্যা আমরা চুজ করলাম। তাহলে যেহেতু তো আমরা আগের মতো এখানে ছোট সংখ্যাটা লিখবো 0.21, আর এখানে যে সংখ্যাটা তুমি ধরছো 0.2536, এখানে বড় সংখ্যাটা 0.31। আবার এই পাশেও ছোট সংখ্যাটা লেখো 0.21, এখানে যে সংখ্যাটা তুমি ধরছি আমরা কত? 0.28088 ডট ডট ডট, এখানে বড় সংখ্যাটা 0.31। তারপর এখানে চিহ্নগুলো দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি এটা থেকে এটা বড়, তাহলে হা করা চিহ্নটা থাকবে এইদিকে, তাহলে এখানেও বড় এইদিকে, ঠিক একইভাবে এইদিকে। তাহলে এখন তুমি খেয়াল করো, তোমাকে বলছে এই দুইটা সংখ্যার মধ্যে অমূলদ সংখ্যা নির্ণয় করতে। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে দুইটা সংখ্যা, এই দুইটা, এটা এবং এটার মাঝখানেই আছে। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং নির্ণেয় অমূলদ সংখ্যা দ্বয়, আমরা একটা পাইছি কত? 0.2536 ডট ডট ডট, এবং আরেকটা কত পাইছি? 0.28088। তাহলে এই হচ্ছে আমাদের দুইটা নির্ণেয় অমূলদ সংখ্যা। তো এবার আসে আমাদের লাস্ট যে ম্যাথটা আছে, খ নাম্বারটা। এখানে আমাদের এই ম্যাথটাতে একটু চেঞ্জ আছে ভাই, এটা একটু দেখায় দিই। এখানে তোমাকে বলছে মূলদ আর আরেকটা হচ্ছে অমূলদ সংখ্যা বের করতে। সো প্রসেস সেম আগের মতোই। তো আমরা এখানে যেহেতু মূলদ বলা হচ্ছে, এখন এইখানে যে দুইটা সংখ্যা তুমি চুজ করো, দুইটার মধ্যে একটা সংখ্যা তোমাকে কি চুজ করতে হবে? মূলদ চুজ করতে হবে। তো আসো আমরা এটা একটু দেখায় দিই ভাইয়া। তো খেয়াল করো আমরা খ নাম্বার যে ম্যাথটা আছে, এবার আমরা খ নাম্বারে খ। তো এই ক্ষেত্রে খেয়াল করো তো, এই ক্ষেত্রে আমাদের আবার ক্যালকুলেটরে হেল্প নিতে হবে, তাই না? কারণ কি সংখ্যাগুলো ভাঙানো না থাকলে আমরা ক্যালকুলেটরে হেল্প নিয়ে ভাঙায় নিব আগে। তাহলে এখানে 1/√2 সমান সমান এবং √2 সমান সমান, আমরা এই মানগুলো একটু ক্যালকুলেটরে যদি ভাঙায় নাও, তাহলে তোমার আসবে হচ্ছে 1/√2, এটাকে করলে আসে হচ্ছে 0.7071 ডট ডট ডট, আর √2 কে যদি তুমি ভাঙাও, এটা আসে হচ্ছে
1.4142 ডট ডট ডট। তো আমরা সংখ্যা দুইটা পেলাম, তো আমাদেরকে দেখতে হয় বড়কে ছোটকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই সংখ্যাটা হচ্ছে ছোট আর এই সংখ্যাটা হচ্ছে কি আমাদের বড়। তাহলে এবার আসো, তোমাকে কি করতে হবে, তোমাকে বলছে একটা মূলদ আর একটা অমূলদ। তো তুমি তোমার ইচ্ছা মতো এখন একটা মূলদ সংখ্যা ধরে নিবা, যেটা কি করতে হবে, আমরা ধরলে সেটা হচ্ছে ছোটটা থেকে বড় হতে হবে। তাই আসো আমরা যে ধরি, খেয়াল করো, আমরা যে ধরি একটি মূলদ সংখ্যা, সমান সমান, তাহলে ছোটটা থেকে বড় তোমার ইচ্ছা মতো একটা মূলদ সংখ্যা ধরে নাও। তা আমরা ধরে নিলাম হচ্ছে 0.85। কারণ কি, এটা দেখো আছে দশমিকের পরে কত 7, তাহলে আমরা দশমিকের পরে 8 নিছি, তার মানে এটা হচ্ছে বড়, এবং বড়টার থেকেও এটা ছোট আছে। এবং একটি অমূলদ সংখ্যা সমান সমান, আমরা যদি ধরো মনে করলাম, আমরা ধরলাম 0.7852 ডট ডট ডট, আমরা এরকম একটা সংখ্যা ধরে নিলাম যেটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। তা আগের মতো আসলে এবার আমরা কন্ডিশনগুলো লিখবো, যে যেহেতু আমাদের এখানে কি করি, আমরা ছোট সংখ্যাটা লিখি। তো ছোটটা কত আছে দেখো, আমাদের 1/√2। এখানে যে সংখ্যাটা আমরা ধরি তাহলে 0.85, তারপরে বড় সংখ্যাটা কত আছে আমাদের √2, এবং আমাদের এখানে আছে 1/√2। তাহলে এখানে যে সংখ্যাটা তুমি ধরছো 0.7852 ডট ডট ডট, আর এখানে হচ্ছে বড় সংখ্যাটা। তা আমরা এখনো যদি একটু খেয়াল রাখো এইদিকে, যে আমরা এই যে সংখ্যাটা, এটা থেকে এটা কি হবে, তোমার বড় হবে। তাহলে এখানে গ্রেটার দেন, আর এখানে হচ্ছে গ্রেটার দেন, এখানেও আমরা চিহ্নগুলো লিখলাম। তাহলে খেয়াল করো তো, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মূলদ সংখ্যাটাও এই দুইটা সংখ্যার মাঝখানে আছে, অমূলদ সংখ্যাটাও তোমার এই দুইটা সংখ্যার মাঝখানে আছে। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং নির্ণেয় মূলদ সংখ্যা সমান সমান হচ্ছে 0.85, এবং অমূলদ সংখ্যা সমান সমান 0.7852 ডট ডট ডট। তো খেয়াল করো, এই ম্যাথগুলা করার ক্ষেত্রে তুমি এই জিনিসগুলা ফলো করবা, অর্থাৎ এই টেকনিকটা লিখে রাখলে তুমি অঙ্কগুলা করতে পারবা, এবং অঙ্কগুলা খুবই সহজ। তো ভাইয়া বানায় একটা ম্যাথ দিচ্ছি, তোমরা এটা বাসায় ভাইয়াকে করে পাঠাবা, যে তোমাদেরকে এরকম একটা ম্যাথ দিচ্ছি, এটা SW করে ভাইয়াকে পাঠাবা। যে তোমার ধরো ভাইয়া দিলাম হচ্ছে এই ম্যাথটা, ভাই এখানেই লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। SW দুইটা দিচ্ছি ভাইয়া, ঠিক আছে। SW1 এটাকে ভাইয়া দিলাম হচ্ছে তোমাকে 2 এবং 3 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। আর SW2 এটা দিলাম মনে করো হচ্ছে তোমাকে √3, আর মনে করলাম ভাইয়া দিলাম হচ্ছে 5। এই দুটার মধ্যে একটি মূলদ ও অমূলদ সংখ্যা নির্ণয় করো। এই দুটা তোমরা বাসায় SW করবা। আমাদের পরে যেটা আছে, এই প্রমাণটা তোমরা 100% VBI লিখে রাখো। এটা আমাদের এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এটা হচ্ছে প্রমাণ করো যে √2 একটি অমূলদ সংখ্যা, এবং এই নিয়মে তোমাদের অনুশীলনীর 9 দেখো কি বলা হচ্ছে, প্রমাণ করো যে প্রতিটি সংখ্যা অমূলদ। √5, √7, √10 এটা নাই, এটা ভাই বানায় দিচ্ছি। √3 এটা তোমাদের বইয়ে নাই, এটা ভাই বানায় দিচ্ছি। সো ভাইয়া একটা জিনিস বলি, এই প্রত্যেকটার প্রমাণই একই। তোমার পরীক্ষায় এই কয়টার বাইরে যদি এইগুলা নেই আসে, মনে করো √11 আসলো, √13 আসলো, যাই আসুক না কেন অ্যান্সার একটাই। সো ভাই আরেকবার বলতেছি, যাই আসুক না কেন অ্যান্সার একটাই। সো তুমি একটা করায় দিচ্ছি, বাকিগুলা কিভাবে করবা ভাইয়া সেটাও বুঝাই দিচ্ছি। অর্থাৎ পরীক্ষায় যাই আসুক না কেন তাহলে তুমি পারবা। তো আসো আমরা প্রথমে √2 একটি অমূলদ সংখ্যা, এই জিনিসটা একটু আমরা প্রমাণ করি। তাহলে আসো আমরা এখান থেকে ভাই লিখতেছি। তো আমরা প্রমাণের সুবিধার জন্য আমরা ধরে নিলাম যে মনে করি √2 একটি
একটি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা। তো খেয়াল করো আমাদেরকে বলছে প্রমাণ করতে আমরা যে √2 একটা অমূলদ সংখ্যা, আমরা ধরে নিলাম প্রমাণের জন্য যে √2 একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। বলো তো √2 যদি মূলদ সংখ্যা হয়, যে কোনো মূলদ সংখ্যা, মূলদ সংখ্যার সংজ্ঞা কি ছিল বলো তো? যে সকল সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি তাদেরকে আমরা কি বলি বলো তো? মূলদ সংখ্যা। তাহলে বলো তো √2 যদি একটা মূলদ সংখ্যা হয় তাহলে আমরা লিখতে পারি না এটা? তাহলে হচ্ছে অর্থাৎ √2 সমান সমান হচ্ছে p ডিভাইডেড বাই হচ্ছে q। এটা কোত্থেকে লিখলাম? খেয়াল করো তো আমরা কি জানি মূলদ সংখ্যা কাদেরকে বলে? যাদেরকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি। তাহলে যেহেতু তুমি ধরে নিছো √2 মূলদ সংখ্যা, তার মানে √2 মানে হচ্ছে কত? p/q। তাহলে যেখানে তোমাকে p আর q এর পরিচয় অবশ্যই দিয়ে দিতে হবে, যেখানে p ও q স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহমৌলিক এবং q গ্রেটার দেন 1। এই জিনিসটা অবশ্যই লিখে দিতে হবে। অর্থাৎ p q কি তার আমরা পরিচয় দিয়ে দিছি। খেয়াল করো তো যেখানে p আর q স্বাভাবিক সংখ্যা, আমরা আজকে একেবারে শুরুতেই দেখছি স্বাভাবিক সংখ্যা কোনগুলা? 1 2 3 4 5 এরকম ধনাত্মক সংখ্যাগুলোকে আমরা বলি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এবং পরস্পর সহমৌলিক বলতে আমরা আগের ক্লাসে বলছি সহমৌলিক মানে কি? যাদের মধ্যে এক ব্যতীত অন্য কোনো উৎপাদক নাই। যেমন খেয়াল করো তো আমরা 3 এবং 5 এরা হচ্ছে পরস্পর সহমৌলিক। কারণ কি? 3 কে লিখতে পারো তুমি 3.1, 5 কে লিখতে পারি আমরা 5.1। তাহলে এদের মধ্যে কমন উৎপাদক 1, তাহলে আমরা এটাকে বলি হচ্ছে সহমৌলিক। যেমন 3 আর 4, খেয়াল করো তো 3 কে লিখতে পারো হচ্ছে তুমি 3.1, আবার 4 কে লিখতে পারো হচ্ছে 2.2.1। দেখো তো এদের মধ্যেও আমাদের কি আছে? 1 আছে। তাহলে আমরা সহমৌলিক কোনগুলা? যাদের মধ্যে এক ব্যতীত আর কোনো সাধারণ উৎপাদক থাকে না, তাদেরকে আমরা বলি হচ্ছে সহমৌলিক। এখন তুমি খেয়াল করো তো তাহলে এটা যদি আমরা কন্ডিশনটা অবশ্যই লিখতে হবে, এবং লাস্ট কন্ডিশনটা খেয়াল করো q গ্রেটার দেন 1। বলতো q 1 এর চেয়ে বড়। এটা কেন বলে দিছি খেয়াল করো তো, যে q যদি 1 হয়ে যায় এটা p হয়ে যায় শুধুমাত্র, যার কারণে আমরা এটাকে ধরে নিচ্ছি যে এটা 1 এর চেয়ে বড় হবে। এখন আসো আমরা যে এখন √2 সমান সমান হচ্ছে p/q। তাহলে আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে √2 তার হোল স্কয়ার সমান সমান হচ্ছে p/q তার হোল স্কয়ার। এখানে লিখে দাও বর্গ করে। তো ভাই এই পাশে আসো, এবার আমরা যদি এদিকে লিখি তাহলে খেয়াল করো তো √2 কে যদি স্কয়ার করো এটা হবে কত বলো তো? 2 সমান সমান p কে স্কয়ার করলে আসবে হচ্ছে p স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে q স্কয়ার। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি হচ্ছে 2 সমান সমান হচ্ছে p স্কয়ার, আর q স্কয়ার কে আমরা ভাঙায় লিখতে পারি q ডট q। এখন খেয়াল করো তো একটা q কে এইদিকে গুণ করে দাও, তাহলে হচ্ছে 2q সমান সমান হচ্ছে p স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে q। এখন আসো আমাদের অঙ্কের মেইন কন্ডিশনটাই হচ্ছে এখানে যে এটা সত্য হবে কিনা, আমরা এই জিনিসটা একটু খেয়াল করো। বলো তো তুমি একেবারে অঙ্কের শুরুতেই ধরে নিছো p এবং q হচ্ছে স্বাভাবিক সংখ্যা। p আর q কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। বলতো স্বাভাবিক সংখ্যা মানে কি? 1 2 3 4 5 এই সংখ্যাগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা ধরতেছি। তো তুমি তোমার ইচ্ছা মতো দুইটা সংখ্যা চুজ করো। মনে করলাম আমরা p হচ্ছে 2 আর q মনে করলাম ভাইয়া 3। তাহলে তুমি খেয়াল করো তো আমরা দেখি তো এই সমীকরণটা সত্য হয় কিনা। খেয়াল করো তো 2q এটার মান কত আসে? দেখো 2 × 3 সমান সমান 6 সমান সমান পূর্ণ সংখ্যা। এবার আসো আমরা রাইট সাইড কত আসে খেয়াল করো তো p স্কয়ার ডিভাইডেড বাই q। তাহলে p এর মান দেখো কত আছে? 2 স্কয়ার, q এর মান 3 সমান সমান 4/3 সমান সমান ভগ্নাংশ। তাহলে তুমি নিজেই বলো যে আমরা এই পাঁচটা অর্থাৎ এইটা পাচ্ছি হচ্ছে আমরা পূর্ণ সংখ্যা, আর এই পাঁচটা পাচ্ছ হচ্ছে তুমি ভগ্নাংশ। তাহলে তুমি একটু খেয়াল করো তো পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ এরা কখনো পরস্পর সমান হতে পারে কিনা। কিংবা তুমি যদি এই মানটাও বের করে খেয়াল করো 4/3, এই মানটা যদি ক্যালকুলেটরে বের করো খেয়াল করো 4/3
এটার মান আসে হচ্ছে 1.33333। এখন তুমি ভাইকে বলো তো এই মানটা লেফট সাইডে পাচ্ছ হচ্ছে তুমি 6 আর রাইট সাইডে পাচ্ছ হচ্ছে 1.33, তাহলে 6 আর 1.33 এটা কি সত্য কিনা? অবশ্যই না। তাহলে যেহেতু পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সত্য না, অর্থাৎ আমরা এই যে ইকুয়েশনটা আমাদের ভুল হয়েছে, এটা সত্য না। তাহলে বলো তো এই ইকুয়েশনটা যদি মিথ্যা হয়, এই ইকুয়েশনটা কোন ইকুয়েশনটা থেকে আসছে বলো তো? এই ইকুয়েশনটা থেকে আসছে। তাহলে বলো তো এই ইকুয়েশনটা যদি মিথ্যা হয় তাহলে √2 = p/q, এটাও মিথ্যা। তাহলে এই কথার মানে কি √2 কে তুমি p/q আকারে প্রকাশ করতে পারো না। তাহলে √2 কে যদি p/q আকারে প্রকাশ করতে না পারো, তাহলে আমরা যে শুরুতে ধরে নিছি √2 একটি মূলদ সংখ্যা, তার মানে √2 একটা মূলদ সংখ্যা নয়, বরং √2 একটি কি সংখ্যা? অমূলদ সংখ্যা। সো আসো আমরা এই জিনিসগুলো এবার একটু ভাই লিখে দিই। তাহলে দেখো যে এখানে স্পষ্টত 2q একটি পূর্ণ সংখ্যা, কিন্তু p² / q একটি ভগ্নাংশ। অর্থাৎ 2q is not equal হচ্ছে p² / হচ্ছে q। অতএব √2 is not equal হচ্ছে p/q। কারণ কি? আমরা এই ইকুয়েশনটা মিথ্যা, তার মানে এই ইকুয়েশনের মাদার ইকুয়েশন, অর্থাৎ এই ইকুয়েশনটা আসছে এই ইকুয়েশনটা থেকে, এটাও মিথ্যা। এটা যদি মিথ্যা হয়, আমরা শুরুতে তো ধরে নিছি এটা একটা মূলদ সংখ্যা, এটাও মিথ্যা, তার মানে এটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা। অতএব √2 একটি মূলদ সংখ্যা নয়, বরং √2 একটি, তাহলে যেহেতু মূলদ সংখ্যা না, তাহলে এটা অবশ্যই কি সংখ্যা হবে? অমূলদ সংখ্যা। তাহলে এবার আসো ভাইয়া, তোমার পরীক্ষায় এখানে শুধু যে √2 আসে তা না, √2 এর পরিবর্তে যে কোনোটা আসতে পারে। যদি আসে প্রসেসটা কি হবে? তোমার লেখা এখান থেকে এই পর্যন্ত, এখানে ভাইয়া যা লিখছি তাই লিখবা, শুধু তুমি চেঞ্জ করবা কি? মনে করো আমাদের আসছে যে প্রমাণ করো যে √3 একটি অমূলদ সংখ্যা। তাহলে আমরা এই √3 একটা অমূলদ সংখ্যা, এটা আমরা কিভাবে প্রমাণ করব? তাহলে এই যে এখানে √2 ধরছো, তুমি এখানে √2 না ধরে ধরবো হচ্ছে √3। তারপরে এখানে √2 ধরছো, এখানে না ধরে হচ্ছে 3। তারপরে এখানে ধরবো হচ্ছে 3। তাহলে এখানে 3 কে স্কয়ার করলে খেয়াল করে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 9। তাহলে এটাও হয়ে যাবে 9। তাহলে এটা হবে হচ্ছে 9q। তাহলে এখানে আসবে হচ্ছে তোমার 9q। তাহলে এটা আসবে হচ্ছে √3। তাহলে এখানে আসবে হচ্ছে √3, এটা হয়ে যাবে √3। অর্থাৎ পুরা প্রসেসটাই সেম একই, তোমার যেটাই আসুক না কেন, জাস্ট তুমি √3 আসলে এখানে √3 ধরবা, √4 আসলে √10 আসলে √10 ধরবা, √7 আসলে √7 ধরবা, √11 আসলে √11 ধরবা। সো এই প্রমাণটা ইম্পর্টেন্ট একটা প্রমাণ, এটা অবশ্যই তোমরা ভালো করে বুঝে পড়বা এবং লিখে রাখবা। এই যে এখানে ভাইয়া যে চারটা দিছি, চারটা থেকে তোমাদের এতগুলা করার দরকার নাই, তোমরা জাস্ট এটা করো যে খ নাম্বার আর হচ্ছে ঘ নাম্বার, এই দুইটা করো, কারণ সবগুলা যেহেতু একই রকমের রেজাল্ট, তোমরা এই দুইটা করবা এবং খাতার নিচে লিখে রাখবা যে এইখান থেকে যেটাই আসুক না কেন সবগুলা একই প্রসেসে আমাদেরকে করতে হবে।